ঈদ মোবারক। বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দিচ্ছেন আপনাদের সকলকে পবিত্র ঈদ উল আজহার বিশেষ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাদর আমন্ত্রণ। তৃতীয় মাত্রা একটা সময় প্রধানত রাজনীতি নির্ভর হলেও আমরা গত কয়েক বছরের চেষ্টা করেছি এটিকে নানান দিকে নিয়ে যাবার জন্য, আমাদের সমাজের রাষ্ট্রের অতীব প্রয়োজনীয় বিষয়গুলোকে তুলে আনবার জন্য। এবং ঈদের বিশেষ তৃতীয় মাত্রায় প্রধানত আমরা হাজির করেছি এর আগে রাজনীতিকদের, মাঝে মধ্যে রাজনীতির বাইরে দু একজনকে হাজির করবার চেষ্টা করেছি। এবার আমরা মোটামুটিভাবে চেষ্টা করছি পুরোপুরি রাজনীতির বাইরে যাওয়ার জন্য। আজকে যারা আমার অতিথি, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমার বায়ে যিনি আছেন তিনি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের, বিশেষ করে বিদ্যুৎ খাতে, যে বিদ্যুৎ বাংলাদেশে বহুল আলোচিত বিষয় এবং নানা বিতর্ক রয়েছে এই খাতকে ঘিরে এবং অতীব প্রয়োজনীয়। একটা সময় ছিল বিদ্যুৎ কখন আসে কখন যায় সেটি বাংলাদেশের মানুষের পক্ষে বোঝা খুব দূর হচ্ছিল। সেই অবস্থাটাও অনেকখানি কেটেছে এবং এই জায়গায় যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সামিট গ্রুপের চেয়ারম্যান এবং তিনি বাংলাদেশ এনার্জি কোম্পানি অ্যাসোসিয়েশনসের প্রাক্তন প্রতিষ্ঠাতা সভাপতি। এর বাইরেও বাংলাদেশের প্রাইভেট সেক্টরের বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য সরকারকে নানা ধরনের নীতিগত পরামর্শও তিনি দিয়েছেন, কাজ করেছেন সরকারের সঙ্গেও। মোহাম্মদ আজিজ খান আমার পায়ে বসা আছেন। আর আমার ডানে যিনি রয়েছেন তার পরিচয় কম বেশি আমার জানা, কিন্তু আমার মুখ দিয়ে যেহেতু আমার ডানে যারা থাকেন এই ধরনের অনুষ্ঠানে তাদের পরিচয়টা আমি দিই না, যিনি আছেন তার নামটুকু শুধু বলতে পারি, আয়েশা আজিজ খান, মোহাম্মদ আজিজ খানের জ্যেষ্ঠ কন্যা। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার আজিজ খান, দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা আপনি কিভাবে জানাবেন? ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। সবাই আনন্দে থাকেন, সবাই খুশিতে থাকেন, সবাই একে অপরকে ভালোবেসে একে অপরের সাথে মিলেমিশে যাতে আমরা সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেই চিন্তা করার সুযোগ, সবাই একসাথে থেকে একসাথে মিলে সেই সুযোগ পাচ্ছি। আশা করি আমরা সবাই ঈদ মুবারক বলে ঈদের শুভেচ্ছা সহকারে কিন্তু কিভাবে সবাই সর্বসময় শান্তিতে থাকবো, সবাই মিলেমিশে থাকবো সেটা চিন্তা করতে পারবো, এটি আশা করছি। আয়েশা, আপনার শুভেচ্ছা আপনি কিভাবে দর্শকদের জানাবেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য। সবাইকে ঈদ মোবারক, আর সবাই যেন বছরের এই কয়েকদিন এনজয় করে, সবার ফ্যামিলির সাথে ফুর্তি করেন। আর ঈদের জন্য তো সবার জন্য ভালোবাসা আছে। ঈদ কিভাবে কাটান আপনারা একটু শুনতে পারি আমরা? পরিবারের সাথে কাটাই, আমার বাবা মার সাথে কাটাই, শ্বশুর শাশুড়ির সাথে কাটাই, আমার ছেলে মেয়ের সাথে কাটাই, ফ্যামিলির সাথেই বলা যায় ঈদে সারাক্ষণ থাকি। আপনার কর্মব্যস্ত জীবনে বছরে দুটো ঈদ, তার মধ্যে এইটি একটু ভিন্ন ধরনের, কিভাবে? একটা ধার্মিক দি গুডনেস অফ ঈদ, যে সবাইকে একসাথে রাখার। আর একটা দিক হলো এটা একটা বিরাট বড় হলিডে, অনেক বড় ভ্যাকেশন পাওয়া যায়। কাজেই আমি ঈদের নামাজ টামাজ পড়ে আব্বা আম্মার কবরস্থানে যে তারপর আমার জ্যেষ্ঠ যে সমস্ত ফ্যামিলি মেম্বার্স আছেন, প্রবীণ আপনি কয়েকদিন আগে বলছিলেন ওরকম প্রবীণদের বাসায় যাই। সেটা ইজ এ রেগুলার অ্যাফেয়ার, প্রত্যেক বছরে ওইভাবে দুইবার করে যারা অনেক সময় আসতে পারেন না কোনো ফাংশনে, সেখানে যাওয়া হয় এবং সেটা চিত্তকে অনেক আনন্দ দেয় এবং অনেক পাই ওনাদের কাছ থেকে, শিক্ষা, জ্ঞান, ধারণা, অনেক কিছু পাই। এটা একটা বিরাট বড় জিনিস আছে। তারপরে নিজের বাসাতে এখন আমরাও মুরব্বী হয়ে গেছি, প্রবীণ হয়ে গেছি, তো আমাদের বাসাতেও লোকজন আসে, সবাই বাচ্চা কাচ্চা, অফিসের লোকজন, খুব সুন্দরভাবে দিনটা কেটে যায়। আবার দুপুরবেলা একটা ঘুমানোর অনেক সময় হয়, 3-4 দিন ছুটি থাকলে পরে এই কাজগুলো শেষ হয়ে যায়। তখন ইউজুয়ালি কি আপনি দুপুরে ঘুমান? না, কোনোদিনও দুপুরে ঘুমাতে পারি না। সেই ঈদের সময় এই দুই ঈদের যদি বড় ছুটি পড়ে যায় তাহলে পরে দেখা যায় যে একদিন 2 দিন ওই কলেজ ডেজে যেরকম কোনো সময় স্কুল ডেজে দুপুরবেলা ঘুমানোর সুযোগ হতো, সেরকম একটা সুযোগ হয়। একটু এই ঈদের অনুষ্ঠানে আমরা খোলামেলা কথা বলবার চেষ্টা করবো আর কি। আশা করি আপনারা আমাকেও সহায়তা করবেন। আপনি একটু আপনার ফ্যামিলি সম্পর্কে আমাদেরকে ধারণা দেন, যে আপনার পরিবারের সদস্য কারা, তারা কে কি করছেন, ইনক্লুডিং আয়েশা। দেখেন, হৃদয়টা বড় করে, আপনার সহধর্মিনী, মানে আপনার পরিবারের সম্পর্কে একটি ধারণা যদি আমাদেরকে। হৃদয়টা বড় করে যদি বলতে পারতাম যে বাংলাদেশের পৃথিবীর প্রত্যেকটা লোকই আমার পরিবারের, তাহলে পরে খুব নিজেকে ভালো লাগতো, অনেক বড় হতো। কিন্তু নিজে অত বড় হতে পারি নাই। আমি সবাইকে নিয়ে থাকতে পছন্দ করি। আমি ভালোবাসি একটা ইনক্লুসিভ সোসাইটি, ভালোবাসি পৃথিবীর
সমস্ত লোককে, সমস্ত প্রাণীকে, সমস্ত জীবকে। তো সেই হিসাবে আমার ফ্যামিলি আমার মনে ভিতরে হৃদয় অনেক বড়। আমার ব্লাড রিলেশনদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমার 3 কন্যা, 1 স্ত্রী। আই এম ইমেন্সলি হ্যাপি উইথ দেম। এরকম হ্যাপিনেস আরও সেটা বেড়ে গেছে। আমার 2 নাতি নাতনি হয়েছে, তাদের সাথে এখন নতুন করে জ্ঞান আহরণ করছি। তাদের জ্ঞান পিপাসা দেখে নিজের জ্ঞান কত কম, কিন্তু কিংবা জ্ঞান আহরণ কিভাবে করতে হবে সেটা দেখছি। আমার ভাইরা আমার সাথে আছেন ব্যবসাতে, কয়েক ভাই এদিক ওদিক আছেন, অবশ্য 1 ভাই আছেন পলিটিক্সে, 1 ভাই আছেন, 2 ভাই আছেন আমেরিকাতে। তাছাড়া অন্য ভাইরাও আছেন। ভাই আপনার? আমরা 7 ভাই সর্বসাকুল্যে। তো আমরা একসাথে। আমার কোনো বোন নেই। বাংলাদেশের সব মেয়েরাই আমার বোন, বাট আপন কোনো বোন নেই। তো এইভাবে খুবই আনন্দে আছি, মানে ফ্যামিলি লাইফ নিয়ে, নিজের ফ্যামিলি লাইফ এবং অন্য সবাইকে নিয়ে। আমাদের সামিটে প্রায় 3000 লোক কাজ করে। যারা ইয়াঙ্গার তাদেরকে নিজের ছেলেমেয়ের মতন মনে হয়, যারা কলিগস সমবয়সী আছে তারা ভাইয়ের মতন। তো আমি নিজে, যেটা আপনাকে প্রথমে বললাম, সবাইকে নিয়ে আপনার পরিবার অনেক বড় বোঝা যাচ্ছে, কিন্তু আপনার কোর ফ্যামিলি সম্পর্কে আমরা একটু ধারণা চাই, যে আপনার স্ত্রী, আপনার কন্যারা কে কি করছে, কার কি নাম একটু আমরা শুনি। আশা তো আমি পরিচয় করলাম, বাকিদের নাম। আমার স্ত্রী আঞ্জুমান আজিজ খান, উনি পুরো ফ্যামিলিকে ধরে রেখেছেন। শি ইজ সর্ট অফ লাইক দি ফ্রেম। আমরা সবাই ভিতরে পিকচার, এটা বদল হতে পারে, চেঞ্জ হচ্ছে, কিন্তু উনি ফ্রেমটা ঠিক করে রেখেছেন। অনেক ভালোবাসা দিয়ে সবাইকে, আমার ভাইদেরকে, আমাকে, আমার মেয়েদেরকে, আমার নাতি নাতনিকে, আত্মীয় স্বজনকে, ওনার ফ্যামিলির সবাইকে। শি ইজ এ পার্সন অ্যাজ ওয়েল অ্যাজ এ ভেরি লাভিং মাদার, এ লাভিং ওয়াইফ, লাভিং সিস্টার। সো আই এম ভেরি প্রাউড অফ হার, ভেরি হ্যাপি উইথ হার। 3 কন্যা, বড় কন্যা তো এখানে আছে, শি ইজ দি ফাইন্যান্স ডাইরেক্টর। এখন আমাকে জ্ঞান দিচ্ছে কিভাবে অর্থায়ন করতে হবে, কিভাবে আর্থিক দিকে দেখাশোনা করতে হবে। মাস্টার্স ফ্রম কলম্বিয়া ইউনিভার্সিটি, তার ভিতরে টপ 5%-এর ভিতরে রয়েছে। আই এম ভেরি প্রাউড অফ হার, দ্যাট এত সুন্দর শিক্ষা দীক্ষা। দ্বিতীয় মেয়ে পিএইচডি করছে সোয়াসে ইন ল, তাও আবার ইলেকশন লতে, বাংলাদেশের যেটা অনেক রকম ঝামেলা। তাই আই এম ইকুয়ালি প্রাউড অফ হার। তৃতীয় মেয়ে আজিজা, ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন করে এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সিও করছে। She is married with Navid Alam Chaudhary. So I am very happy with them. I have 2 granddaughters, 2 grandchildren, a granddaughter and a grandson. তো তাদের যেটা বলছিলাম, যে তারা তো, আমি তাদেরকে পূজা করি নট অনলি ভালোবাসা, অলসো শিক্ষার থেকে। বিকজ তাদের যে শিক্ষার ইচ্ছা। বয়স কত তাদের? একজনের বয়স 1 বছর, একজনের বয়স 5 বছর। আয়েশার ছেলে। নাম একটু শুনি। আমানা আর আরশান। আমানা বয়স about 5 বছর। She loves me immensely and I am of course always following her. আমার স্ত্রীর এটা নিয়ে একটু আছে, সে বলে যে ভালো হয়েছে। একজন বলে পিছনে পিছনে আসো, তার পিছনে পিছনে ঘুরো। আমার কথা তো কোনোদিন শুনো না, ওর কথা শুন। আর আরশান সমস্ত কিছু ধরে, 1 বছর বয়স। তো ওর মা মাঝে মাঝে বলে যে আব্বা তুমি এত বেশি লাই দাও, সবকিছু ধরতে দাও। তো সবকিছু ধরে ধ্বংস করতে চাচ্ছে না, বুঝতে চাচ্ছে। ও ঠান্ডা পানিও ধরতে চাচ্ছে, গরম পানিও ধরতে চাচ্ছে। তো একটু বোঝার চেষ্টা করতে, ও তো শেখার চেষ্টা করতেছে, দি ডিজায়ার ফর লার্নিং। সাউন্ডস গুড। এবং তারা আপনাকে ভালোবাসছে, আপনার ভালোবাসা পাচ্ছে, এটি তাদেরও সৌভাগ্য। এবং আপনি যেভাবে শুরু করেছেন তাতে আমার মনে হয় সবাই আপনাকে ভালোবাসতে চাইবে, সুযোগটা হয়তো পাবে না। আয়েশার কাছ থেকে একটু শুনি বাবা সম্পর্কে। আমি একেবারে শুধু বাবা সম্পর্কে একটু শুনতে চাই আপনার মধ্যে। আব্বু খোলামেলা, ভালো মন্দ মিলিয়ে। ছোটবেলা থেকে আব্বু, আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মা আমাদের সাথে রাগ হয়ে সব সময় বলতো যে আমার রাগ হয়ে লাভ নাই, তোমার আব্বা এসে সব আমার ডিসিপ্লিন নষ্ট করে দিবে। আম্মু যদি বলতো পড়ালেখা করতে, আব্বু এসে বলতো থাক, অসুবিধা নেই, আমার সাথে আসুক। তো ছোটবেলা থেকে যেটা হচ্ছে, আমরা 3 বোন থাকতে আব্বুর সাথে খুবই খুবই ক্লোজ ছিলাম।
আম্মুর সাথে খুবই ক্লোজ, কিন্তু আমার আব্বা যেটা বলছিল, আমার আম্মা প্রচন্ড লাভিং, কিন্তু আমার আম্মা আবার খুবই ডিসিপ্লিন আর চায়। অনেক আমাদেরকে নিয়ে আশা ছিল সবসময়, অনেক পড়ালেখা নিয়ে চিন্তা করেছে সবসময় যে পড়ালেখা ভালো করতে হবে, পূরণ হয়েছে ইনশাল্লাহ। কিন্তু আমার আব্বা আমাদেরকে ছোটবেলার থেকেই অনেক বলতে পারেন আহ্লাদও দিয়েছে, ভালোবাসা দিয়েছে, অনেক সবসময় খুব আদরের মধ্যে রেখেছে। আমার ছেলে মেয়েকে যখন সে খুব আদর করে, সবাই যখন বলে যে এরকম, আমি একটা জিনিস সত্যি কথা যে আমাদেরকে ওরকমই আদর করেছে, খালি আমার ছেলে মেয়েকে না। অনেকে নানি দাদি হিসাবে, দাদা নানা হিসাবে অনেক আহ্লাদ দেয়, কিন্তু বাবা হিসাবে করা থাকে। আমার আব্বা আমাদেরকে ছোটবেলা থেকেই খুবই আহ্লাদ দিয়েছে, ওটা তো বাবা হিসাবে। তারপর তো এখন লাস্ট প্রায় 12 বছর ধরে তার সাথে কাজ করছি। এটা তো আমার খুবই ভালো ভাগ্য আমাদের সবার জন্য, খালি আমি না, আমার বোন যে কাজ করছে আমাদের সাথে, আমার চাচাতো ভাই বোনরা যারা কাজ করছে, আমার মনে হয় আমাদের সবারই খুবই ভালো ভাগ্য। খালি আমার আব্বার থেকে ব্যবসা শিখা না, ফিলসফি শিখা, প্রিন্সিপাল শিখা, যে সবার সাথে একসাথে থেকে যে ভালো করা যায়। যেটা হয় আজকালকার দুনিয়াতে বলবো, আর সবসময় একটা চিন্তা মানুষের মাথার ভিতর ঢুকতে চেষ্টা করে, স্পেশালি যখন আমরা একটু ছোট থাকি, যে খুব ভালো করা যায় খুব অ্যাগ্রেসিভ হয়ে, বা খুব মারামারি করে, বা খুব কিছু একটা কঠিন কাজ করে খুব ভালো হওয়া যায়। আমার আব্বা সবসময় একটা জিনিস আমাদের সবাইকে শিখিয়েছে, যে ভালোবাসা নরম হয়ে, আদরের মধ্যে, ফুর্তির মধ্যেও ভালো করা যায়, খুশির মধ্যেও ভালো করা যায়। সব ভালো করার জন্য যে কঠিন কাজ করতে হবে এটা খালি না, হার্ডওয়ার্ক করতে হবে অবশ্যই, কিন্তু কঠিন কাজ বা শক্ত কাজ যে করতে হবে বা শক্ত হতে হবে তা না। তো আমার মনে হয় এটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট লার্নিং। আর উনি ফ্যামিলি লাইফে এটা অবশ্যই সারাক্ষণ ওভাবে করেই তার জীবন চালায়। আর ব্যবসাতেও ওই জিনিসটা, সবাই আমাকে জিজ্ঞেস করে যে তোমার আব্বার সাথে কাজ করো, ব্যবসা কি মানে খুব রাগী বা ঝগড়া করে নাকি। আমার এখন আমি 32 বছর বয়স, আমাকে আব্বু মনে হয় খালি একবার রাগ হয়েছে পুরা সারা জীবনে। তো আর বাকি সবার সাথে এরকম বোঝাই যাচ্ছে যে বড়বেলায় হয়নি, ছোটবেলায় হয়নি, ছোটবেলাটা মনে থাকে অনেক বেশি অনেক সময়। না, অ্যাকচুয়ালি মাঝপথে আমি মনে হয় একবার আমার আম্মার সাথে একটু বেশি তর্ক করছিলাম, তখন খালি আব্বু একবার রাগ হয়েছে যে না, তোমার আম্মার সাথে এরকম তর্ক করবা না। ওটা বাদে আর কোনো সময় পরীক্ষাতে খারাপ করলো আমার আব্বা খুশি, পরীক্ষাতে ভালো করলো খুবই খুশি, কিন্তু খারাপ করলেও কোনো সময় বলে নাই যে আর কিছু করতে পারবা না। বলেছে হ্যাঁ এবার খারাপ করেছো, কিন্তু চেষ্টা করতে থাকলে আরো ভালো করবা। বা একবার কিছু একটাতে খারাপ করা মানে যে খুব খারাপ কিছু হয়েছে তা অবশ্যই না। There is always a next time. জি। আর বাবার সম্পর্কে তো মেয়েদের কাছে ভালো সবসময় শোনা যায়, কিন্তু তা তো অবশ্যই। জি। বাবাকে নিয়ে কোনো রাগ, অভিমান, ক্ষোভ, কষ্ট, অভিযোগ, বা বাবা তো অনেক সময় ছেলেই আসবে, ছেলে সম্পর্কে মায়েদের যে মায়ের গল্প যেরকম আমরা শুনলাম, মারা শাসনও করেন, ভালোবাসেন সবচেয়ে বেশি, বাবার সম্পর্কে বা এই ছেলের সম্পর্কে কোনো কিছু বলা? একেবারে রাগ অভিমান তো বলতে পারবো না, খালি আমি আব্বুর সাথে অনেক বছর ধরে কাজ করি আব্বুকে বলে যে বিষয় নিয়ে প্রায়শই আমি বকাঝকা হয় কিনা আমি জানি না, বকাঝকা বা কোনো কিছু, আমার আব্বা খুব ফরগেটফুল। এটাই একটা যদি কেউ কোয়ালিটি বলতে হয় যে যেটার জন্য আমি আব্বুর সাথে সারাই, যে ফোন হারিয়ে ফেলে, ব্রিফকেস হারিয়ে ফেলে, অনেক জিনিস ভুলে যায়। আমার আব্বা, আমরা খুবই লাকি, বাংলাদেশে সে এখন অনেক অনেক মানুষই তাকে নিয়ে কথা বলে, অনেক মানুষই তার কথা চিন্তা করে, তার অনেক কিছুই, অনেক কথাকে অনেক গুরুত্ব দেয়। অনেক সময় হয় সে অনেক কিছু অত খেয়াল করেনি, অনেক সময় একটা কিছু ভুল করেই রেখে আসছে, মানে কিছু ইন্টেনশনাল ছিল না ওরকম, যে কোথাও গেছে বা কার সাথে কথা বলেছে বা দেখা হয়েছে। তো উনি সবসময়, আমি সাথে থাকি, আমি যখন ওনার সাথে বিদেশে কাজে যাই, আমার আম্মা সবসময় বলে যে মনে করে দিবা ওষুধ যেন খায়। উনি যদি বলতে হয় যে কি নিয়ে আমি আব্বুর সাথে একটু নেগেটিভ টোনে কথা বলি, বা কোনো সময় যদি বলি যে ভুলে যেও না, মনে রেখো, বা আমাকে দিয়ে দাও, তাহলে ওটা নেই, জিনিসপত্র ভুলে যেতে পারে। আপনি একটু বলবেন আপনার এই কন্যা এবং সহকর্মী সম্পর্কে? আমার কন্যা তো আমার সম্বন্ধে সব ভালো ভালো কথা বলছে। তো
এমনিতেই ভালোবাসার নিচের দিকে প্রবাহমান, সেখানে ও এত ভালো কথা বলছে, আমার তো রেসিপ্রোকেট কি করবো। আমি আপনাকে আগে বলেছি দ্যাট আই এম ভেরি লাকি টু হ্যাভ সাচ গুড ফ্যামিলি অ্যাক্রস দি এন্টায়ার বাউন্ডারি। কন্যা সম্পর্কে শুনবার পাশাপাশি আমি এটুকু শুনতে চাইবো যে এই যে পরিবারকে ধরে রাখা ভালোবাসা, আপনি যেমন আপনার কন্যাদের নিয়ে স্ত্রী সহ একটি পরিবার, এক্সটেন্ডেড ফ্যামিলি এবং যে সব ভাইদের ধরে রাখা একসঙ্গে, এই কেমিস্ট্রিটা বা এটি কিভাবে সম্ভব যেখানে সবকিছু ছোট হয়ে যায়, ভেঙে যায়, ব্যবসাও করতে পারে না একসঙ্গে, ভাই ভাই ব্যবসা করতে পারে না? মনটা একটু বড় করে সবাইকে অ্যাকোমোডেট করার চিন্তা থাকতে পারে। আমার মনে হয় পৃথিবীর সমস্ত কিছুই বড় হয়। দেখেন, ইউরোপিয়ান ইউনিয়ন কিছুদিন আগেও, ইউরোপ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কিরকম যুদ্ধ করেছে, আজকে ইউরোপিয়ান ইউনিয়ন বড় হয়েছে। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় সিভিলাইজেশন এখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, 51টা স্টেট নিয়ে গঠিত। তারা যে হৃদয় বড় করে স্লেভারি বাদ দিতে পেরেছে, তারা যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে ডিসক্রিমিনেশনটা সরাতে পেরেছে, ম্যান উইমেনের ডিসক্রিমিনেশনটা সরাতে পেরেছে, 51টা স্টেটের ভিতরে ডিসক্রিমিনেশনটা সরাতে পেরেছে। সেজন্য আজকে আমরা সবাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে অলমোস্ট বলি সিভিলাইজেশনের সবচেয়ে সামিটে আছে। একই রকম ভাবে মানুষের জীবনেও যত লোকজন একে অপরকে ভালোবাসে থাকবে, তত তাদের উন্নতি হবে, তত তাদের ডিস্ট্রাকশন। অনেকে বলে যে ডিস্ট্রাকশন ফর কনস্ট্রাকশন, সেটা একটা দিক হতে পারে, একটা ফিলসফিক্যাল দিক হতে পারে, বাট দ্যাটস এ ভেরি স্মল উইন্ডো। বাট ভালোবাসার মাধ্যমে এই সমস্ত কিছু, এমনকি আমরা তো এটা নেচারেও দেখি, স্বামী স্ত্রীর ভালোবাসা কিংবা পুরুষ মানুষ মেয়ে মানুষের ভালোবাসার জন্যই পৃথিবীটা আছে, সারা দুনিয়া আছে। সো ইটস এ হিউজ থিং। আমি মনে করি যে, দেখেন, আমার জীবনে সবচেয়ে বেশি বোধহয় আমি রেসপেক্ট করি মাদার টেরিসাকে, কারণ উনি সবাইকে নিয়ে এরকমভাবে সবাইকে ভালোবেসে কাজ করেছেন, দিয়েছেন, সবাইকে দেবার চেষ্টা করেছেন। আমাদের ধর্মে আছে গিভিং হ্যান্ড ইজ বেটার দ্যান এ রিসিভিং হ্যান্ড। তো এই যে দেওয়ার ইচ্ছা, এই প্রবণতাটা থাকতে পারে, সবাই একসাথে থাকতে পারে, সেটা ব্যবসায়িকভাবে হোক। আমাদের ব্যবসার ক্ষেত্রেও, বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রেও, ব্যবসার উন্নয়নে এখন অনেক বড় মনের পরিচয় দিতে হবে। আমাদের যে সমস্ত বড় বড় কোম্পানি আছে, তারা একে অপরের সাথে কম্পিটিশন করবে, কিন্তু কোঅপারেটও করতে হবে। কম্পিটিশনের সাথে সাথে কোঅপারেট করলে আমরা একটা ট্র্যাকশন পাবো, একটা ইকোনমি অফ স্কেল পাবো, যেটা দিয়ে আমরা বিশ্ববাজারে যেতে পারি। দেখেন, টাটা কত বড় কোম্পানি, আমাদের দেশের পাশে আছে অনেক বছর ধরে। নতুন নতুন কোম্পানি হয়েছে, সেগুলো তো অফকোর্স, মানে অন্য দিক দিয়ে বলতে গেলে বর্তমান যুগ তো দেখা যায় যে ব্যবসার যুগ, ব্যবসায়ীরাই চেঞ্জ করেছে। আজকে আপনারা এখানে যে টেলিভিশন দেখছি, সেটা এই যে অ্যাপল কিংবা মাইক্রোসফট কিংবা জির, এডিসন, তার বাতি, এগুলো সবই জীবন বদলে দিয়েছে ব্যবসা। সেই ব্যবসার ভিতরে যদি আমরা একসাথে না হতে পারি, ব্যবসায়ীরা যদি একসাথে না হতে পারি, তাহলে বাংলাদেশকে কতখানি উন্নয়নে নেওয়া যাবে, সেটারও আমার একটা চিন্তা আছে। সিমিলারলি রাজনীতিতেও আমি সেরকম ভাবে মনে করি। অ্যান্ড ওই একই ধারাবাহিকতায়, যেহেতু আজকে ফ্যামিলি এবং আপনি ইসের কথা বলতে চাচ্ছেন, একই ধারাবাহিকতায় আমি আমার ফ্যামিলি একসাথে নিয়ে আছি। আমার ভাইরা আমার সাথে আছেন, আমার ভাতিজা ভাতিজি, মেয়েরা আমার সাথে আছে, এবং সেজন্যই কিন্তু সামিটটা গড়ে উঠাতে আমাদের সাথে। অফিসেও আপনি যদি দেখেন জিল্লুর ভাই, যে যে সমস্ত লোকটা জয়েন করেছে, আমাদের অফিস থেকে খুব কম ট্রান্সফার কিংবা চলে গেছে, চাকরি ছেড়ে আরেক জায়গায় চলে গেছে। আমরা অনেক সময় অন্য জায়গা থেকে লোক পেয়েছি, কিন্তু আমাদের কাছ থেকে লোকজন যাচ্ছে এরকম আমি খুবই কম জানি যে যারা নাকি চলে গেছে। দুই একজন অনেক সময় বিদেশে চলে গেছে, বিদেশে ভালো একটা কাজ পেয়ে, তারপর ওখানে যে দুঃখ করছে, চলে আসতে চায়, ফেরত আসতে চায়। তো আমি মনে করি যে এভাবে একসাথে থাকার জন্য একটা দৃষ্টিকোণও থাকতে হবে, একটা ফিলসফি থাকতে হবে, যে একসাথে থাকবো এবং একসাথে থেকে দুনিয়াতে শান্তিতে থাকবো। দুনিয়াতে তো আমরা শান্তি চাই, ভালোবাসা চাই। আজকে এই ঈদের জন্য শান্তি আসুক, আনন্দ আসুক। আনন্দটা তো মিলনে আসে, আনন্দটা তো ঝগড়ায় আসে না। তো এই মিলনের আনন্দের, এই মিলনেই যদি আনন্দ হয়, তো সেই মিলের জন্য আমাদেরকে একে অপরকে জড়ায় ধরতেই হবে, কোলাকুলি করতেই হবে। আয়েশা সম্পর্কে কিন্তু আপনার বলা হয়নি, আমি অন্যদিকে নিয়ে গেছি বোধহয়। আয়েশাকে তো ও যখন প্রথম হলো, তখন আমি ওর দিকে তাকে আশ্চর্য হয়ে ওকে কোলে নিয়ে, মানে তাকাইছিলাম যে এটা আমার মেয়ে,
এখন বড় হয়ে গেছে, ওর ছেলে মেয়ে হয়েছে। তো আই এম ইমেন্সলি প্রাউড অফ হার দ্যাট। আমার তার থেকে এই প্রাইডের সাথে সাথে একটা বিরাট বড় জিনিস আছে, স্যাটিসফ্যাকশন, দ্যাট আমি পৃথিবীতে 3টা ভালো ভালো মেয়ে আছে পৃথিবীতে। আমার কন্টিনিউয়েশন অফ মাই লাইফ, অফ মাই জিনস, অফ মাই থটস, এভরিথিং ইজ দেয়ার। মানে তাদের মাঝেই আমি হয়তো জীবিত থাকবো, কিংবা আমার নাতি নাতনির মাঝে। তো সেটার মাধ্যমে আমি খুবই আনন্দিত। আর আমার বড় মেয়ে হিসেবেও ও আবার ফ্যামিলিটাকে ধরে রাখছে, ও আমার সাথে থাকে সবসময়। ব্যবসা করছি, প্রত্যেকদিন তো 8 ঘন্টা অফিসেই একসাথে থাকি, তারপর বিদেশে গেলে পরে আরো একসাথে থাকি, বাসাও আমার কাছে। তো শি ইজ অ্যান ইমেন্স জয় টু মি। মানে সমস্ত রকম অফিসেও বলছে যে আমি রাগ হই না, হয়তো ওর কারণে, কারণ ওকে দেখলে পরে মনটা এমনিতেই নরম হয়ে যায়, আরাম ভালো লাগা শুরু করে। বাসায় আসতে পারে ওর বাচ্চাদেরকে দেখলে ভালো লাগে। তো আই এম very happy with her. I'm very much in love with her, and I think I'm truly grateful to God to receive such a gift. অফিসে বাবা কিরকম? একটু তো শুনলাম যে রাগ করে না, তার মূল কারণটা আপনাকে দেখি হয়তো অন্যরাও সৌভাগ্যবান যে কোনো কারণে আপনার কারণে তারাও পার পেয়ে যান বা মাপ পেয়ে যান। আব্বু, আমার আব্বা তো ব্যবসায়ী হিসেবে, বস হিসেবে কিরকম? আমি বলবো যে খুবই ভিশনারি। অনেক সময় আমি নিজে ওনার সাথেই খালি কাজ করেছি, ওনার আন্ডারেই কাজ করেছি, তো বলতে পারবো না যে অন্য বসটা কিরকম হয়। বাট বাকি সবার থেকে যা শুনি, আমার বন্ধু বান্ধবীদের থেকে যা শুনি, যে অনেক সময় দেখা যায় যে ঠিক যারা খুব সিনিয়র তাদের মধ্যে একটা একটু ন্যারো ভিশন থাকে, যে চায় না নিচের মানুষরা খুব উপরে উঠে যাক, মনে করে যে কোনো সময় তাদের সাথেই কম্পিটিশনে যাবে। আমার আব্বার মধ্যে, হ্যাঁ এটা ওনার নিজের ব্যবসাটা উনি নিজে বড় করেছেন, কিন্তু আমার আব্বা চায় অফিসে সবাই, খালি আমরা না, আমাদের সাথে যে যত মানুষজন আছে, আমার চাচাতো ভাই বোন, আমার বোনরা, আমাদের জন্য তো অবশ্যই, আর বাকি সাথে সবাইকেই চায় খুব ভালো করুক, সবাইকেই চায় খুব উন্নতি করুক, পুরো কোম্পানি মিলে যেন উন্নতি করতে পারে। আমার আব্বা সবসময় অফিসে একটা জিনিস সবাইকে বলেন যে সব সময় দিনে 8 ঘন্টা আছে, 8 ঘন্টা দিয়ে 8 ঘন্টার সব, আমিও 8 ঘন্টা কাজ করছি, আপনিও 8 ঘন্টা কাজ করছেন, সবাই 8 ঘন্টা থেকে 10 ঘন্টায় কাজ করতে পারে। তো এই 10 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টাটা সবচেয়ে ভালো জিনিসের জন্যই কাটানো উচিত। তো যে যেখানেই কাজ করছে, অ্যাকাউন্টস ম্যানেজার বলেন, আমি বলেন, আমার চাচাতো ভাইকে যখন বলে যে ওই 10 ঘন্টাটা বা 8 ঘন্টাটা যেন সবচেয়ে ভালোভাবে কাটাও, যে এভাবে কাজ করবেন যেন দেশের জন্য ভালো হয়, সবচেয়ে প্রথমে চিন্তা করে পৃথিবীর জন্য ভালো হয়, দেশের জন্য ভালো হয়, কোম্পানির জন্য ভালো হয়। এই চিন্তাটা মাথায় রেখে কাজ করলে আসলেই কাজের মধ্যে অনেক আরাম, কাজের মধ্যে অনেক স্যাটিসফ্যাকশন, কাজের মধ্যে অনেক ভালোবাসা। তখন মনে হয় যে আমি যে 8 ঘন্টা বাসায় এখানে অফিসে বসে কাজ করছি, অনেকে মনে করছে আমি বাসায় নাই, ছেলে মেয়ের সাথে নাই, বা বন্ধু বান্ধবীদের সাথে নাই, কিন্তু যখন মনে হয় যে আমার এই কাজটার জন্য এত কিছু ভালো হতে পারবে, তখন ওই 8 ঘন্টার কাজটার মধ্যে অনেক স্যাটিসফ্যাকশন। আরেকটা বিষয় যেটা আমরা দেখি এখানে, যে যারা ফার্স্ট জেনারেশনের ব্যবসায়ী বা বাবা ব্যবসা করছেন, ছেলেমেয়েরা বাইরে থেকে লেখাপড়া করে এসে ব্যবসায় ঢুকছে, এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়। মানে বাবার ডিসিপ্লিন, বাবা যেভাবে চালাচ্ছেন সেভাবে পছন্দ হয় না, মনে হয় যে এর চেয়ে এটা ভালোভাবে করা যায়, এটা ভালোভাবে করা যায়। অনেকের মধ্যেই সন্তানদের সঙ্গে অনেক প্রতিষ্ঠান, আমি ব্যক্তিগতভাবে জানি যে বাবার যে পলিসি সেটা ঠিক তার ছেলেমেয়েরা যখন এই ব্যবসায় ঢুকছে তারা ভালোভাবে নিতে পারে না বা নেওয়া হয় না, বা অনেক সময় বাবা তার স্টাফদেরকে যেভাবে পছন্দ করেন, তাদের প্রতি তার যে ভালোটা, অন্যরা ঠিক সেই জায়গাটা ওই একইভাবে তাদেরকে দেখতে পারে না। সেই জায়গায় আপনাদের মধ্যে কি হয় কিনা? আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। জি অবশ্যই, নিশ্চয়ই আছে কারণ। আমি অন্যদের ব্যাপার নিয়ে বলতে চাই না যে কোনো কারণ নাই। আমরা তো কারণ নাম মেনশন করছি না, বলতে কোনো অসুবিধা নেই। আমি ঠিক, আপনাদের ক্ষেত্রে কি হয় সেটি? আমাদের ক্ষেত্রে আমি বলবো কিছু হলে অপোজিট। আমি অনেক সময় আব্বুর চেয়ে অনেক বেশি বলি যে না, আরেকটু
ডিসিপ্লিন দরকার। বা আমার আব্বা খুবই লাভিং, ব্যবসা নিয়েও খুব লাভিং, ম্যানেজমেন্টকে নিয়েও লাভিং। আমাদের মধ্যে আর আমি খুবই লাকি, আর আমাদের ব্যবসাটাও এভাবে করে বড় হয়েছে। আমার কোনো সময় মনে হয় নাই, বা আমাদের ব্যবসাটা এরকম যে আমার কোনো সময় মনে হয় নাই যে আমি নিজের এবিলিটিস বা যা শিখে এসেছি তা ইউজ করতে পারছি না। অনেক সময় মেবি ওই একটা ফিলিং থাকে যে আমি বিদেশ থেকে পড়ে এসে কেন এই কাজটা করছি, বা আমার আব্বার কেন কথা শুনতে হচ্ছে। আমি সবসময় জানি যে আমি যদি নিউ ইয়র্কেও কাজ করতাম, ঢাকায় বসে যে কাজ করছি এর কাছে ধারে কাজ করতে পারতাম না। আমি খুবই, নিউ ইয়র্কে আমার অপরচুনিটি ছিল এমবিএ করার পর এখানে ব্যাংকে কাজ করার জন্য। আমি যদি এখানে ব্যাংকে কাজ করতাম, আমি যেরকম প্রজেক্টে কাজ করতে পারতাম এর চেয়ে অনেক বেশি ভালো প্রজেক্টে এখানে বসে কাজ করছি, এর চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স পাচ্ছি, এর চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জ পাচ্ছি। আমাদের সামিট হ্যাজ বিন এবল টু ডু মার্ভেলাস জবস ইন দ্য লাস্ট 7-8 years। অনেক বছর ধরে, আমি 7-8 বছর ধরে যখন খুব সিরিয়াস বা সিনিয়র লেভেলে কাজে ইনভলভড, আমি যে সমস্ত কাজ করতে পেরেছি, আমার মনে হয় না আমি অন্য কোথাও বসেই কাজ করতে পারতাম। যদি আমি সামিটে না জয়েন করতাম, সামিটে যেই পজিশন আছে ওই পজিশনে না থাকতাম, এই অপরচুনিটিগুলো পেতাম না। তো এই রিয়েলাইজেশনটা যারা সামিটে আছে, আমার বিশ্বাস যে সবার ভিতরে এই রিয়েলাইজেশনটা, আমার সাথে যারা কাজ করছেন, আমার কাজিনস, আমার বোন, ইভেন আমাদের কলিগস যারা আছে ওর মধ্যে অনেকেই আমার বয়সী, আমার ফ্রেন্ডস, আগের থেকে চিনি অনেক আগের থেকে, ওদেরও মনে হয় এই একই বিশ্বাস। আমার মনে হয় এরকম কখনো এরকমও মনে হয় অনেক সময় যে বাবা যা করছে তার সাথে বেটার করা সম্ভব ছিল বা সম্ভব, বা ওনার এই পলিসির কারণে আমাদের বিজনেসটা আরো বিস্তৃত হচ্ছে না, এরকম কখনো মনে হয়? অনেক 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 প্রতিষ্ঠানে আমার আব্বা আমাকে সবসময় এটা বলে যে আপনার কাছে কখনো মনে হয়েছে কিনা বাবা সামিটকে যে জায়গায় এনে দাঁড় করিয়েছেন, যে বাবা আরো বেশি কিছু তিনি করতে পারতেন, বা আপনার আইডিয়া পেলে বা আপনাদের আইডিয়া পেলে আরো বেশি কিছু করা যায়, তিনি পরামর্শগুলো গ্রহণ করেন? কি হয় আমি জানি না। আমার আব্বা আমাকে সবসময় বলে যে তুমি সামিটের জন্য আরো বেশি করবা, আরো বেশি করতে হবে। তোমরা যখন কাজ করবা সামিটকে, তোমাদের জেনারেশন যখন কাজ করবে, 10 বছর পরে আমি যা করতে পেরেছি এর চেয়ে যেন অনেক বেশি করো। ওটাতে আমার অনেক সময় ভয় লাগে যে পারবো না কি করতে। সামিট অলরেডি যা হয়েছে আমার আব্বার জন্য, এর চেয়ে ওকে সামিটকে অন্য স্টেজে নিয়ে যাওয়ার জন্য যা দরকার ওটা আমি কি করতে পারবো নাকি, এটা সবসময় এই প্রশ্নটা মাথায় থাকে। সবসময় ওইটা চেষ্টা করতে থাকি যেন কোনো সময় সামিট, উইচ ইজ আ ইনস্টিটিউশন নাও বাই ইটসেলফ, বা সামিটের যারা শেয়ার হোল্ডার্স বা সামিটের যারা ম্যানেজমেন্ট, ওরা কোনো সময় যেন না মনে করে যে উনি এত কিছু করেছেন, ওনার ফ্যামিলি বাকি কিছু করতে পারলো না। ওই চিন্তাটা তো অবশ্যই মাথায় আসে সবসময়। বোঝা গেছে অন্যদের মতো সেই সমস্যাটা খুব একটা নেই। আপনি একটু খুব সংক্ষেপে, বেশি সময় আমাদের হাতে নেই, আপনার বেড়ে ওঠার গল্প বলতে আমি বোঝাচ্ছি যে বাংলাদেশের বিদ্যুৎ খাতের শীর্ষ ব্যক্তি হওয়ার যে গল্প, প্রাইভেট সেক্টর অবশ্যই, একটু সংক্ষেপে আপনি ব্রিফলি বলতে পারবেন? সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুল বাঁশুরি। আমি তো কবিতা, আপনার কবিতা বা গান কিছু একটা অনুষ্ঠানের শেষে শুনতে চাইছিলাম। না, ওটা হতে পারবো না। কিন্তু প্রথম তো আপনার সাথে জিলুর ভাই একমত হতে পারতেছি না। শীর্ষে উঠতে পারি না, শীর্ষে ওঠার করার চেষ্টা করতেছি, চেষ্টা করার জন্য চেষ্টা করছি। শীর্ষে কে আছেন? শীর্ষে তো মহান আল্লাহ তাআলা আছেন। তারপরে আমি বাংলাদেশের বিদ্যুৎ খাতের বলেছি। বাংলাদেশের বিদ্যুৎ খাতে নিয়ে অনেক লোক অনেক বড় বড় চিন্তা করছেন। বাংলাদেশ সরকার যে চিন্তা করে আগাচ্ছে, বাইরে রেখে বলেছি আমি। এরপরে মনে হয় আপনি আর এই বিষয় নিয়ে আমার সঙ্গে না, ইউ আর ভেরি কাইন্ড এন্ড জেনারেস। আপনি ইউ আর ভেরি কাইন্ড এন্ড জেনারেস, বাস্তবতাটা বলেছেন। কিন্তু আমার মনে হয় যে আমাদের অনেক দূর এগোতে হবে। আমি সবসময় চিন্তা করি টুডে ইজ দি ফার্স্ট ডে অফ দি রেস্ট অফ আওয়ার লাইফ। আজকে থেকে আমরা যাত্রা শুরু করলাম, তো পিছনে তাকানোর সময় অনেক সময় কম, পিছনে কি করেছি। যাই হোক, তবু আমি ব্যবসা শুরু করেছি, ছোট নিজের ব্যবসা থেকে শুরু করেছি। বাংলাদেশ স্বাধীন হবার পরে স্বাধীনতার সুযোগ আমি পেয়েছি ব্যবসার মাধ্যমে। আব্বার কাছ থেকে কিছু টাকা ধার করে ব্যবসা শুরু করি, ইম্পোর্ট করতাম, তারপরে এক্সপোর্টে গিয়েছি। নিজে ট্রাকে করে চিটাগং থেকে ঢাকায় মালামাল ট্রাকে করে এসেছি, যাতে চুরি না হয়ে যায়। 1972-73 সনে দেশের অবস্থা ভালো ছিল না, 1-2 বার ট্রাকে করে এসেছি।
পয়সা বাঁচানোর জন্য অ্যাজ ওয়েল এজ টু এনশিওর দ্যাট দি কার্গো ইজ কামিং টু ঢাকা। একই সাথে লেখাপড়া করে MBA করেছি এবং সবসময় চেষ্টা করেছি যে কিভাবে আরো ব্যবসাটাকে বড় করা যায় এবং ব্যবসাটাকে এমনভাবে গড়ে তোলা যায় যাতে নাকি এটা সাস্টেইনেবল। আমার মনে হয় সেটাই হবে যেটা সবার জন্য ভালো, দেশের জন্য ভালো, সবার জন্য ভালো। সেই সাস্টেইনেবল ব্যবসা দিয়ে খুঁজতে যেয়ে দেখেছি যে বাংলাদেশের প্রয়োজন বিদ্যুতের, বাংলাদেশের প্রয়োজন এক্সপোর্ট করার জন্য পোর্টের। যখন যেভাবে পোর্টে কনজেশন হতো, আজকে ধরেন 18টার মতন আইসিডি আছে। আমাদের আইসিডিটা প্রথম ওশান কন্টেনার্স লিমিটেড, এখন যেটা নাম হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। বাংলাদেশের লোকের কমিউনিকেশন প্রয়োজন, সেই জন্য ফাইবার অপটিক লে করা, বিদ্যুতায়ন, প্রত্যেকটা খাত আমরা চেষ্টা করেছি যে যাতে সাস্টেইনেবল ব্যবসা করা যায়। সাস্টেইনেবল ব্যবসা খুঁজতে যে ইনফ্রাস্ট্রাকচারে গিয়েছি, যে ইনফ্রাস্ট্রাকচার দরকার বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য, শিক্ষার জন্য, তাদের স্বাস্থ্যের জন্য, সামগ্রিকভাবে বর্তমান বিশ্বের সাথে জড়িত হওয়ার জন্য। এইভাবে গেলে পরে আমার মনে হয় ইট ইজ এ ন্যাচারাল কোর্স ফর এক্সপ্যানশন এবং ব্যবসাও সেই জন্য বড় হয়েছে। আর সবসময় খুঁজেছি যে, এটা আমার আব্বার কাছ থেকে শিখেছিলাম, যে তোমার থেকে বুদ্ধিমান লোক তোমার সাথে নিবা, তাহলে পরে ইউ উইল গো দি রাইট ওয়ে। মানে ডোন্ট ট্রাই টু হ্যাভ, অনেক সময় বাংলাদেশে বলা হয় চামচা টামচা টাইপের, ওই টাইপের লোক না, তোমার থেকে জ্ঞানী লোকের সাথে তুমি ঘোরার চেষ্টা করবা যাতে নাকি শিখতে পারো। তো আমি সবসময় আমাদের অফিসে যাদেরকে নিতে চেষ্টা করেছি তারা সবই খুব প্রজ্ঞাসহ জ্ঞানী ব্যক্তিত্ব, ফিলসফিক্যাল। এবং আরেকটা ক্যারেক্টার যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানবতার এক্সপ্রেশন, সেটা হলো হিউমিলিটি। তো ওটা সহকারে যেই ব্যক্তিত্ব আছেন তাদেরকে নিয়েই কাজ করার চেষ্টা করেছি। দ্যাট কুড পারহ্যাপস ইজ দি ওয়ে আই হ্যাভ অলওয়েজ ট্রাই টু মুভ ফরওয়ার্ড। এবং আমি মনে করি যে ব্যবসা কত বড় হয়েছে, কারণ পৃথিবীর ব্যবসার ইতিহাসে এটা কিছুই না। দেখেন, আজকে থেকে 15-20 দিন আগে alibaba.com বলে একটা চাইনিজ কোম্পানি, $225 বিলিয়ন হয়েছে সেটার মার্কেট ক্যাপিটালাইজেশন। বাংলাদেশের $130 বিলিয়ন বাজেট হয়, সেটা $230 বিলিয়ন একটা কোম্পানির। কাজেই আমরা ওই যে জ্ঞানীরা বলে গেছেন দ্যাট পিকিং আপ পিপলস ইন দ্য সি শোর, ওর নলেজ সম্বন্ধে বলেছেন যে জানালার কাছেও যেতে পারিনি, অনেক দূরের থেকে দেখছি। তো আমাদের ব্যবসায়, আমাদের জীবনে আমরা ওইভাবে চিন্তা করে জানালার কাছে যেতে হবে, পিপলস পিক আপ করতে হবে। বাংলাদেশ এই বর্তমান বিশ্বায়নের যুগে ব্যবসার মাধ্যমেই বড় হতে হবে। এখন যেটা আপনাকে বলছিলাম একটু আগে, যে পৃথিবী তো বদলাচ্ছে এখন ব্যবসায়ীরা। এখনকার ব্যবসায়ীরা আগের ব্যবসায়ী না, যারা নাকি রক্ত চুষে ব্যবসায়ী। এখনকার ব্যবসায়ীরা দিচ্ছে। আমাদের বাংলাদেশে যারা আর্থিকভাবে সচ্ছল করছে, এই ঈদে বলেন, এর আগের ঈদে বলেন, কিংবা তাদের নর্মাল লাইফে আপনি দেখবেন অনেক CSR অ্যাক্টিভিটিস হচ্ছে, সবাই কিন্তু দিচ্ছে। বাংলাদেশের জনগণ সবচেয়ে তাড়াতাড়ি গরিবত্ব থেকে উপরে উঠছে, শিক্ষার দিকে উঠছে। এবং এটা সম্ভবই হবে যদি নাকি আমরা এর ব্যবসার মাধ্যমে এগুলোকে ব্যবসাতে নিয়ে আসি। আজকে দেখেন, শিক্ষা ব্যবসার ভিতরে প্রাইভেট সেক্টরে চলে এসছে, স্বাস্থ্য প্রাইভেট সেক্টরে চলে এসছে। তো বেসিক রিকোয়ারমেন্টস অফ হিউম্যান সিভিলাইজেশন আমাদের ব্যবসায়ীদের কাছে আসছে। তো এইভাবে আমি মনে করি যে আমার যে 40 বছরের ব্যবসা, তাতে আল্লাহ তাআলা অনেক দিয়েছেন। সবসময় শুকর আলহামদুলিল্লাহ করতে করতে সময়টা যাচ্ছে আর কি। চমৎকার, চমৎকার বলেছেন আপনি। আয়েশা, বাবা এবং আপনারা মিলে এখন যে খাতগুলোতে কাজ করছেন, ব্যবসা করছেন, পোর্ট, পাওয়ার সেক্টর, এর বাইরে আপনার নিজস্ব কোনো মানে এক্সপানশনের কোনো পরিকল্পনা আছে কিনা? বা বাবার হয়তো ওইভাবে নিজের ইন্টারেস্ট নেই, হয়তো আপনি বললেন নিশ্চয়ই ইন্টারেস্ট নেবেন, এরকম কোনো? প্রফেশনাল লাইফে না, অবশ্যই আমি সামিটের জন্য কাজ করি। সামিটের জন্যই বলছি, সামিটকে অন্য আর কোনো দিকে নিয়ে যাওয়া। সামিটের জন্য আমি তো ফাইন্যান্সিং দেখি। তো আমি আমার আব্বা, আমাদের টিমকে, খালি আমি না, আমার সাথে অনেকজন আছেন যারা খুব এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন, আমাদেরকে নতুন চিন্তা করার জন্য সবসময় এনকারেজ করছে। তো নতুন ধরনের প্রোডাক্টস বা নতুন কিভাবে করে প্রজেক্টটা করা যায়, ওদিক দিয়ে খুব চিন্তা করতে চেষ্টা করছি, কাজ করতে চেষ্টা করছি, যে যেন আমরা যেভাবে করে আগে
ব্যবসা বড় করেছে বা আগে যেমনি করে প্রজেক্ট ফাইন্যান্সিং করেছি, ওর বাইরে কিছু যদি নতুন চিন্তা করতে পারি, নতুন ভাবে ফান্ডস আনা, বিদেশ থেকে আনা বলেন বা বাংলাদেশ থেকে রেইজ করা। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে এখনো অনেক অপরচুনিটিজ আছে, যে অপরচুনিটিগুলো আমাদের নিতে পারা উচিত। বাংলাদেশের মানুষের সাথে এই গ্রোথটা শেয়ার করার সবচেয়ে স্ট্রেট মেথড হলো থ্রু দ্য ক্যাপিটাল মার্কেট। আমরা যখন পড়ালেখা করছিলাম, ক্যাপিটাল মার্কেট যে আনস্টেবল থাকে অধিকাংশ সময়, এটা বলা যেতে পারে, বা খুবই ওটা তো ঠিক এখন লাস্ট 5-6 বছরের কাহিনী। তো আমি 5-6 বছরের হ্যাঁ আনস্টেবল আছে, ওইটা তো পলিসিগত বা অন্য একটা ডিসকাশন, ওইখানে অন্য দুর্বলতা আছে, আর ওইটা নিয়ে আমার মনে হয় এই ডিসকাশনটা না। আমার মনে হয় যে বাংলাদেশের ব্যবসায়ীর জন্য আর আমার নিজের খুব ইচ্ছা হবে যে আমরা যেই গ্রোথটাতে অ্যাডভান্টেজ নিতে পেরেছি, আমি যেটা নিজের পার্সোনালি অ্যাডভান্টেজ নিতে পেরেছি আমার আব্বার মেয়ে হয়ে, এটা যেন সারা বাংলাদেশের সাথে শেয়ার করতে পারি, যেন সবাই একটা শেয়ার হোল্ডার হতে পারে বড় একটা কোম্পানির। ইন্ডিয়াতে দেখবেন ইন্ডিয়ার কিন্তু পুরো ইকোনমিক চেঞ্জটা হয়েছে যখন বড় বড় কোম্পানি পাবলিক লিমিটেড হয়ে সবাই শেয়ার হোল্ডার হয়ে গেল। মাঝখানে একবার একটা কথা ছিল যে ইন্ডিয়ান সব মানুষই ইদার টাটা শেয়ার হোল্ডার না হলে রিলায়েন্সের শেয়ার হোল্ডার। কি সুন্দর একটা চিন্তা, যদি আমরা বাংলাদেশে এরকম কোম্পানি হয়ে যেতে পারি যে যারা সবাই আমাদের মালিক, সবাই আমাদের ভালো, আমরা যখন লাভ করবো এটা সবাই আমাদের ওই লাভের পার্ট হতে পারবে, সবাই ওই গ্রোথের পার্ট হতে পারবে। এখন আমরা আমাদের পরিবার, আমার চাচারা, আমরা সবাই লাভ যখন করছে, কোম্পানিটা খুব ভালো করছে, এটা ডাইরেক্ট বেনিফিশিয়ারি আমরা। বাট এই জিনিসটা যদি আমরা সবার সাথে শেয়ার করতে পারি, এই দিকে আমার সবসময় খুব নিজের পার্সোনালি ইন্টারেস্ট, শখ থাকে। খুবই সবাই যারা দেখছেন এবং শুনছেন সবাই খুব খুশি হবেন। অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে এখন আপনি তো কবিতার একটি লাইন বলে ফেলেছেন, মানে চমৎকার আবৃত্তি করে শুনেছেন। দুজনে মিলে বা আলাদা আলাদা ভাবে কেউ কিছু কোনো গানের দুটো লাইন বা কবিতা, ঈদের অনুষ্ঠান বা কোনো মজার কিছু বলা বা মজার কোনো এক্সপেরিয়েন্সও হতে পারে, খুব ছোট্ট করে। সময় আমার হাতে 2-3 মিনিট আছে দুজনের জন্য। আপনি যে চমৎকার কবিতা মজা, যেটি দর্শকরা মজা পাবেন আর কি, এরকম একটু মজা দেওয়ার জন্য চিন্তা করতে চাইলে আপনি। আমি তো যেটা বলছিলাম যে সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি। আবার আরেকটা রবীন্দ্রনাথের আছে, এবার তোর মরা গাঙ্গে জল এসেছে জয়মা বলে ভাষা তরি। তো আমাদের এখন সবাই মিলে কাজ করা উচিত। আমি মনে করি সবাই মিলে একসাথে যদি 16 কোটি লোক 32 কোটি হাত দিয়ে কাজ করতে পারি এবং সবাই বাংলাদেশের কিভাবে উন্নয়ন হবে, উন্নতির জন্য কাজ করতে পারি, তাহলে পরে দেখা যাবে যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হয়ে গেছে। দ্যাট উড বি দি হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ। চমৎকার। আচ্ছা, আমার কবিতা বলার ওরকম নাই, আমি তাহলে একটা বলি যে আমি যখন ছোট ছিলাম আমাদের ডিবেটিং কম্পিটিশন ছিল, তো আমার সায়েন্স ফেয়ার ছিল, সায়েন্স ফেয়ারটাতে আমি আর আমার 3 বান্ধবী মিলে একটা প্রজেক্ট করছিলাম। আমার আব্বা তখন আমাদেরকে বলেছিল যে খালি এই প্রজেক্টটা করো না, কিছু একটা এরকম করো যে সবাই বুঝতে পারে যে সায়েন্স কেন ইম্পর্টেন্ট। আমার ঠিক এক্সাক্ট মনে নাই, বাট ইট হ্যাড সামথিং টু ডু উইথ এনভায়রনমেন্ট, যে সাইক্লোন আর টাইফুন হলে তখন বাংলাদেশে খুব হচ্ছিল যে কেমনে মিটিগেট করতে পারে, এরকম কিছু একটা নিয়ে সায়েন্স ফেয়ারটা ছিল। তখন আমি প্রথমবার উই আর দ্য ওয়ার্ল্ড একটা গান আছে, একসাথে আমরা শেষ করেছি সায়েন্স ফেয়ারটা করে ওই গানটা গিয়ে। না আমি একেবারে গান আর লিরিক্সও মনে নাই আমার, মিউজিক্যাল এবিলিটি, কিন্তু ওইটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল যখন আমরা গান গাচ্ছিলাম। আর তারপর সাথে সায়েন্স ফেয়ারের সময় এসে আমার আব্বার, আমার ফ্রেন্ডসদের যে বাকি আব্বা আমার আমরা সবাই এসে ওই গানটা একসাথে গিয়েছিলাম। দ্যাট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। অনেক ধন্যবাদ আয়শা আজিজ খান এবং মোহাম্মদ আজিজ খান। দর্শক কথা বলছিলেন সামিট গ্রুপের চেয়ারম্যান। আমি আগেই বলেছি, দর্শকরা অনেকেই জানেন যে বাংলাদেশের বিদ্যুৎ খাতের শীর্ষ উদ্যোক্তাদের একজন তিনি, বা শীর্ষ উদ্যোক্তা বলা যেতে পারে নিশ্চিন্ত, এবং তার কন্যা যিনি তার ব্যবসার সঙ্গে যুক্ত, আয়শা আজিজ খান। দুজনের কথার মোটামুটিভাবে 100তে গাথা। জেনারেশন গ্যাপ বলতে যেটি বোঝায় বাবা সন্তানের মধ্যে, সেটি এখানে লক্ষণীয় ছিল না। মূল কথা ব্যবসার ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে মূল্যবোধের কথা দুজনের আলোচনায় বহুবার এসছে। ভালোবাসার কথা, একতার কথা, একতাবদ্ধ হয়ে থাকার কথা, সেটি দেশের ক্ষেত্রে যেমন পরিবারের ক্ষেত্রে তেমন প্রযোজ্য। বিনয়ের কথা,
এই প্রসঙ্গগুলো বারবার এসছে এবং ব্যবসায় সফল হবার জন্য যদি ওনাকে আমরা বিবেচনা নিয়ে আদর্শ হিসেবে, তাহলে এগুলো নিশ্চয়ই কাজ করেছে। ওনার কন্যার কথায় সেটি প্রতিফলিত হয়েছে এবং যার মধ্য দিয়ে তিনি তার পরিবারকে, নিজের পরিবারকে, এক্সটেন্ডেড ফ্যামিলি যেটি আছে সেটাকে ধরে রেখেছেন, তার প্রতিষ্ঠানকে ধরে রেখেছেন এবং অত্যন্ত গর্বের সঙ্গে বলেছেন যে তার প্রতিষ্ঠান থেকে কেউ যায় না, বরং অন্যরা এসে যুক্ত হয়। মেয়ে পুরো ব্যবসাটাকে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে, নাগরিককে তিনি এর অংশীদার করতে চান। সবই আশার কথা এবং বাংলাদেশকে ঘিরে যে তাদের যে স্বপ্ন, আমরা আশা করি সেই স্বপ্ন বাস্তবায়িত হোক এবং তাদের এই প্রতিষ্ঠান, তাদের এই উদ্যোগ এবং তাদের পারিবারিক জীবন আরও সুখের হোক, মধুর হোক এবং দীর্ঘায়িত হোক। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। ঈদ মোবারক।